বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং বিবিএ পাস কোর্স ফার্স্ট ইয়ারের গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ সাবজেক্ট প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর প্রাথমিক বেসিক নলেজ, বেসিক যে কনসেপ্ট, মৌলিক যে ধারণা, আমি সেটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই যদি গুরুত্বের সাথে আলোচনাটা শোনো, আশা করি তোমাদের অনেক উপকার আসবে এবং তোমরা হিসাব বিজ্ঞান সম্পর্কিত যে তোমাদের যে ভীতিটা আছে, ভীতিটা কেটে যাবে ইনশাআল্লাহ। আমার আলোচ্য বিষয় প্রথমে টপিকটা হচ্ছে আমরা যে হিসাব বিজ্ঞান পড়তেছি বর্তমানে, হিসাব বিজ্ঞানের আমরা কোন নীতির আলোকে, কোন মানের আলোকে আমরা এই হিসাব বিজ্ঞানটা পড়তেছি। এটা হচ্ছে আইএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক হিসাব মানের একটা হিসাব বিজ্ঞান। এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপৃত। আইএএস এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। বাংলা অর্থ হচ্ছে আন্তর্জাতিক হিসাব মান। আন্তর্জাতিক হিসাব মান প্রথমে ধারণাটা তোমরা নিলে, তারপরে আমি তোমাদেরকে বলতেছি আমাদের হিসাব বিজ্ঞান। হিসাব অর্থ হচ্ছে গণনা করা, বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানসম্মত উপায়ে, সুশৃঙ্খলভাবে, যথাযথভাবে বৈজ্ঞানিক পন্থা। কারণ আমরা সাধারণত আগে হিসাব করা হতো প্রাচীনকালে গুহা দাগ কাটে, গাছা আঁচল কেটে বা লোহা রশিতে গিটটা দিয়ে লোহা দাগ কেটে আগে হিসাব রাখা হতো। এটা যথাযথ কোন হিসাব নয়, ওটা কোনো স্বীকৃত পদ্ধতিই নয়। এটা একসময় মুছে যায় এবং একসময় এটা হারিয়ে যায়। কিন্তু আমাদের আন্তর্জাতিক যে হিসাব মান, বর্তমান যে হিসাব বিজ্ঞান, এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত এবং এটা যুগ যুগ জোরে যার ব্যাপ্তি, যেটা কখনো অবলুপ্ত হওয়ার, হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, যেটা সর্বমহলে সর্বজনে সকল ভাষাবিদ, যে কোনো ভাষাবিদ, সকল ভাষাবিদের জন্য যেটা উপযুক্ত, সেটি হচ্ছে আমাদের এই আইএএস এর বর্তমান হিসাব বিজ্ঞান। তোমরা একটা জিনিস তোমরা ফলো করবে, আমরা যদি একটা গাছের মধ্যে যদি একটা টান দিয়ে দিই, আমরা বাংলা ভাষাবিদরা আমরা মনে করি যে একটা আঁক দেওয়া হয়েছে, অন্য ভাষাবিদরা এটা বুঝবে না। আমরা যদি একটা গিট্টে দিয়ে দিই, আমরা বাংলা ভাষাবিদরা বুঝবো যে এটা একটা গিট্টা দেওয়া হয়েছে, কিন্তু অন্য ভাষাবিদরা এটা বুঝবে না। কিন্তু বর্তমানে যে হিসাব বিজ্ঞান, যে হিসাবটা যে বৈজ্ঞানিক পন্থা গণনা করা হয়, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যেটাকে আমরা বলি গ্যাফ, জেনারেলি accepted, accepted of accounting principle. Generally accepted of accounting principle, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা। এটা সর্বজন মহলে, সর্বজন এটা সবাই এটাকে স্বীকৃতি দান করেছে। আমি পরবর্তীতে টপিক দিচ্ছি আমাদের যে হিসাব বিজ্ঞান, এই হিসাব বিজ্ঞানের সমীকরণটা। যারা সায়েন্স, আর্টস বা সায়েন্সের বিভিন্ন বিষয় যারা যে পরিমণ্ডলে, এই যে আমাদের কিছুদিন আগে যে করোনা ভাইরাস যে আক্রান্ত, করোনা ভাইরাস যে একটা ভাইরাস ধরা খেয়েছে, এই করোনা ভাইরাসের একটা সমীকরণ সমাধান, চিকিৎসা একটা সমীকরণ সূত্র, এটা আমাদের একজন মুফতি এটা বলেছেন, একটা সমীকরণ। ঠিক তদ্রূপ প্রত্যেকটা জিনিসের সমীকরণ, যেমন আমাদের
যে বীজগণিতে যে আমরা করি, আমরা যে মাধ্যমিক লেভেলে বা হাই লেভেলে যারা বীজগণিত ম্যাথ যে করো, প্রত্যেকেই আমাদের একটা সূত্র আছে তো, জ্যামিতি পরিমিতি সব কিছু তো সূত্র আছে। তাইলে আমাদের একটা কথা এখানে আলোচনার এটা সাথে তুলনা চলে না, কিন্তু আলোচনার প্রেক্ষিতে বলতেছি, আমাদের পবিত্র কোরআনের প্রথম সূরাটার নামই হচ্ছে সূরা ফাতিহা, উম্মুল কোরআন, কোরআনের মা, যেটা থেকে পুরা কোরআন ব্যাপ্তি, পুরা 30 পারা কোরআন যে সারমর্ম, যেটা সারমর্মটা হচ্ছে সূরা ফাতিহা, কিন্তু বিশ্লেষণটা হচ্ছে পুরা 30 পারা কোরআন। আমাদের এই হিসাব বিজ্ঞান এটা রুট লেভেল থেকে শুরু করে হায়ার লেভেল, টপ লেভেল পর্যন্ত যেই সমীকরণ আলোকে হিসাব বিজ্ঞানটা ব্যাপৃত হয়েছে, আমি এখন সেই সমীকরণটাই তোমাদের মাঝে উপস্থাপন করতেছি। অনেকে বুঝে গেছো যারা ব্যবসা শিক্ষার সারাখাত পড়েছে, আর যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, ইকুয়েশন বাংলা অর্থ হচ্ছে হিসাবের মৌলিক সমীকরণ বা মূল সমীকরণ। সমীকরণটা হচ্ছে অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, মানে সম্পত্তি ইকুয়াল টু দায় যোগ মালিকানা শর্ত, সম্পত্তি ইকুয়াল টু দায় যোগ মালিকানা শর্ত। এই তিনটা সূত্রের আলোকে, এই তিনটা তথ্যের উপর নির্ভর করে পুরো হিসাব বিজ্ঞান, পুরো একটা ফুল হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান আলোচনা হয়েছে তিনটা জিনিস নিয়ে। তাহলে অ্যাসেটস, যেহেতু অ্যাসেটসের কথা চলে আসছি, অ্যাসেটস মানে সম্পত্তি। সম্পত্তি তিন প্রকার: চলতি সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, ভুয়া সম্পত্তি। বাংলা বললাম আমি অ্যাসেটস মানে সম্পত্তি, সম্পত্তি তিন প্রকার: চলতি সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, ভুয়া সম্পত্তি। এবার ইংরেজি বলে দিচ্ছি। চলতি সম্পত্তি ইংরেজিতে বলা হয় কারেন্ট অ্যাসেট বা শর্ট টার্ম অ্যাসেট, শর্ট টার্ম অ্যাসেট, স্বল্পমেয়াদী সম্পত্তি। ফিক্সড অ্যাসেট মানে স্থায়ী সম্পত্তি নাম ফিক্সড অ্যাসেট বা লং টার্ম অ্যাসেট, স্থায়ী সম্পত্তি বা দীর্ঘমেয়াদী সম্পত্তি। আর ভুয়া সম্পত্তি বা অবাস্তব সম্পত্তি বা অলিক সম্পত্তির ইংরেজি নাম হচ্ছে ফিকশন অ্যাসেট। ফিকশন অ্যাসেট সম্পত্তি এই তিন প্রকার। এরপর আছে লাইবিলিটিস, দায়। দায় এখানে দুই প্রকার আমরা দেখতে পাচ্ছি। লাইবিলিটিস ইকুয়াল টু প্লাস ওনার সিকিউরিটি। লাইবিলিটিস মানে বহির্দায়, ওনার সিকিউরিটি মানে অন্তর্দায়। অন্তর্দায়, বহির্দায় এবং অন্তর্দায়। বহি মানে বাইরের পক্ষকে আমরা যে টাকাটা দেনা আছি, প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বাইরের পক্ষ, প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত নয়, কিন্তু আমরা তাদের সাথে লেনদেন করেছি। লেনদেনের সাথে আমাদের সাথে, তাদের সাথে বাইরের পক্ষের সাথে লেনদেনের সাথে যে সম্পর্ক সৃষ্টি হয়েছে, এবং যারা আমাদের কাছে প্রতিষ্ঠানের বাইরের যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের কাছে টাকা পাও না, ওরা হচ্ছে লাইবিলিটিস। ওদেরকে বলে এক্সটার্নাল লাইবিলিটিস বা আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস, বাংলাতে বলে বহির্দায়। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে: চলতি দায় মানে স্বল্পমেয়াদী দায়, আর দীর্ঘমেয়াদী দায়। চলতি দায়ের ইংরেজি নাম হচ্ছে আমাদের কারেন্ট লাইবিলিটিস, অন্য ভাষা বলা হয় শর্ট টার্ম লাইবিলিটিস। আর দীর্ঘমেয়াদী দায়ের ইংরেজি নাম হচ্ছে আমাদের লং টার্ম লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস। আর হচ্ছে ওনার সিকিউরিটি, অন্তর্দায়। প্রতিষ্ঠান বাইরের কোনো ব্যক্তিকে দেনা নয়, বাইরের কোনো পক্ষকে, বাইরের কোনো প্রতিষ্ঠানকে দেনা নয়, দেনা প্রতিষ্ঠান তার নিজস্ব ইন্টারনাল পক্ষকে দেনা। ইন্টারনাল পক্ষ হচ্ছে মালিক, ইন্টারনাল পক্ষ মালিক। মালিক প্রতিষ্ঠানকে অর্থ বিনিয়োগ করেছে, সে প্রতিষ্ঠান অর্থ বিয়োগ করেছে, এটা ইনপুট করেছে প্রতিষ্ঠানের মধ্যে, এখান থেকে আউটপুট নেবে, আউটপুট নেবে। যদি প্রতিষ্ঠান যদি মালিককে আউটপুট দিতে না পারে, তাহলে মালিক ব্যবসা ক্লোজ করে দেবে, ক্লোজ করে দিয়ে মালিক তার পাওনাটা নিয়ে যাবে। তাহলে অবশ্যই প্রতিষ্ঠান নিকট যেহেতু মালিক বিনিয়োগ করেছে, প্রতিষ্ঠান মালিকের টাকাটা দেনা আছে, অন্য কাউকে দেনা নাও, এই জন্য এটাকে বলি ইন্টারনাল লাইবিলিটিস বা ওনার সিকিউরিটি। এটাকে আমরা বলি অন্তর্দায় বা মালিকানা শর্ত বা প্রপার্টারশিপ শর্তাধিকার বা নেট ক্যাপিটাল, নেট মূলধন বা এন্ডিং ক্যাপিটাল, সমাপনী মূলধন। কথাগুলো বুঝতে পারছো তো? আমি এটা একটু ব্রডেন্স করতেছি, মানে এটাকে আরো বিস্তারিতভাবে নিয়ে যাচ্ছি। বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনের পর আসতেছি আমাদের ইনক্রিজড ইকুয়েশন।
ইকুয়েশন হচ্ছে অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল প্লাস রেভিনিউ minus expenses minus drawing অনেকের সুবিধার্থে যারা অন্য বিভাগে পড়েছো বা নতুন হিসাব বিজ্ঞান শিখতে চাচ্ছ বা শিখতে চাচ্ছেন তাদের জন্য আমি বাংলাটায় মিনিং দিচ্ছি অ্যাসেটস এটা ইংলিশ ইকুয়েশন মানে বর্ধিত সমীকরণ বাংলা এটা অর্থ হচ্ছে সম্পদ অ্যাসেট মানে সম্পদ লাইবিলিটিস মানে দায় ক্যাপিটাল মানে মূলধন রেভিনিউ মানে আয় এক্সপেন্স মানে ব্যয় বাজার অনুপস্থিত ব্যয় আর ড্রয়িং মানে উত্তোলন এটাকে উইথড্র বলা হয় ড্রয়িং মানে উত্তোলন উইথড্র বলা হয় কথা বোঝা গেছে ইনক্রিজড ইকুয়েশন অ্যাসেটস সম্পদ লাইবিলিটিস দেয় সবার সুবিধার্থে যারা হিসাব বিজ্ঞান শিখতে চাচ্ছে নতুন করে যেহেতু আমার এই হিসাব বিজ্ঞানের জিকোসেল মিডিয়া চ্যানেলটি শুধুমাত্র ব্যবসা শিক্ষার বিবিএ শিক্ষার্থীদের জন্য নয় এমবিএ শিক্ষার্থীদের জন্য নয় সবার যাদের ইচ্ছা জাগে হিসাব বিজ্ঞান শেখার জন্য এবং কাজে লাগার জন্য কর্মক্ষেত্রে হোক সব ক্ষেত্রেই যাদের হিসাব বিজ্ঞান শিখতে মন চায় যাদের আগ্রহ আছে তারা শিখতে পারে সবার জন্য কাজে লাগবে সবাই অর্থাৎ সবার জন্য এটা কাজে লাগবে আসতেছি আমি এটাকে একটু ব্রডেন একটু এটাকে রূপান্তর করতেছি রূপান্তর যদি করি একটু সামান্য একটা জিনিস আমি ইনক্লুড করবো এখানে অ্যাড করবো এটা কি এইভাবে আসতে পারে অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মানে অতিরিক্ত মূলধন মালিক ব্যবসায় যত টাকা মূলধন বিনিয়োগ করে মূলধন বিনিয়োগ করার পরে থেমে থাকে না ব্যবসায়ের সুবর্ণ সুযোগ গ্রহণ করার জন্য যাতে কোনো সুযোগ হাতছাড়া হয়ে না যায় অর্থ সংকটে সেই অর্থ সংকট দূরীকরণের জন্য ব্যবসায়ের মাঝামাঝি কোন এক সময়ে মালিক নিজের ব্যক্তিগত অর্থ ব্যবসায়ের প্রয়োজনে আবার বিনিয়োগ করে থাকে তাহলে ব্যবসা শুরুকালীন যে অর্থটা বিনিয়োগ করে মালিক ওটাকে বলা হয় বিগিনিং বা ওপেনিং ক্যাপিটাল ব্যবসার মাঝামাঝি বা পরবর্তী সময় ওপেনিং বা বিগিনিং এর পরবর্তী সময় ব্যবসায়ের প্রয়োজনে যখন অর্থ সংকট দেখা দেয় অর্থ সংকট দেখা দেওয়ার কারণে বা মালিক যদি ব্যবসার কোনো উন্নত সুবর্ণ সুযোগ গ্রহণ করতে চায় ব্যবসাকে আরও গতিশীল করতে চায় ব্যবসাকে আরও প্রসারিত করতে চায় তখন মালিক সে প্রসারিত করার জন্য ব্যবসার সুবর্ণ সুযোগ গ্রহণের জন্য যদি আরও নতুন করে ব্যক্তিগত কোনো পুঁজি বিনিয়োগ অর্থ বিনিয়োগ করে বা মূলধন বিনিয়োগ করে ওর নাম হচ্ছে অ্যাডিশনাল ক্যাপিটাল বা অতিরিক্ত মূলধন এখানে আমি কিন্তু সেটা পুরো দিইনি এখানে যে ক্যাপিটাল দেওয়া হয়েছে এই ক্যাপিটাল মানে পুরোটাই সব করা ফার্মিক এবং অতিরিক্ত মানে আমাদের বিগিনিং ক্যাপিটাল বা ওপেনিং ক্যাপিটাল আর অ্যাডিশনাল ক্যাপিটাল এখানে ইনক্লুড করা আছে তোমরা আবার মনে করবে না বা আপনারা আবার মনে করবেন না যে শুধুমাত্র এখানে বিগিনিং ক্যাপিটালটাই আমাদের ওনার সিকিউরিটির মধ্যে আসবে অ্যাডিশনাল ক্যাপিটাল আসবে না ক্যাপিটাল বলতে সব কথা চলে আসছে এখানে আর যদি আমি এটা এখানে কথাটা এখানে এই জন্য বলতেছি অনেক সময় আমাদের অনেক ইকুয়েশন দেওয়া থাকে কারেক্ট ইকুয়েশন তোমাদের কাছ থেকে জানার জন্য পরীক্ষাতে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন আসতে পারে অথবা আমাদের পার্ট এতে থাকতে পারে অথবা পার্ট বিতেও হতে পারে যে আমাদের কারেক্ট অ্যাকাউন্টিং ইকুয়েশন বেসিক ইকুয়েশন বা ইনক্রিজড ইকুয়েশনটা কি তখন সেখানে আমরা যদি কেউ ক্যাপিটাল লেখে রেভিনিউ লেখে এক্সপেন্স লেখে ড্রয়িং লেখে তারটাও হবে কারেক্ট অ্যান্সার আবার যদি কেউ লাইবিলিটিসের সাথে ক্যাপিটাল লেখে অ্যাডিশনাল ইনভেস্টমেন্টকে ইনক্লুড করে মানে এখানে এগুলো সব বহাল আছে যদি ক্যাপিটালও ফলে যে কেউ আয় বা অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট ইনক্লুড করে তারটাও হবে দুইটাই কারেক্ট এর মাঝে পরীক্ষার হলো দ্বন্দ্ব সংঘাতের কোনো প্রয়োজন নেই আমারটা হয়েছে ওরটা হয় নাই এগুলো কোনো কিছু নেই দুইটাই কারেক্ট এখানে যেমন মায়ের বাড়িতে নানার বাড়িতে মা গিয়েছে বেড়াতে
সাথে ছোট ভাইটাও গিয়েছে, ছোট বাচ্চাটাও গিয়েছে। এখন যদি নানিকে বা মামাকে যদি প্রশ্ন করা হয় তোমাদের বাসা কে এসেছে, নানি যদি বলে আমার মেয়ে এসেছে, মামা যদি বলে আমার বোন এসেছে, তাহলে এখানে যদি বড় বাচ্চা থাকে ছোট বাচ্চা, সে কিন্তু এসেছে। যদি এখানে বলে আর কে কে এসেছে, হ্যাঁ বোনের সাথে বড় বাচ্চা এসেছে, মানে এখানে বোনকে প্রায়োরিটি দেওয়া হয়, যেহেতু এটা বোনের অগ্রাধিকার। ঠিক তদরূপ ক্যাপিটাল মূলধনের অগ্রাধিকার এখানে। মূলধন বলতে শুধুমাত্র পারমিক নয়, মূলধন বলতে ফার্মিক এবং অতিরিক্ত, বিগিনিং অ্যান্ড অ্যাডিশনাল। বিগিনিং অ্যাডিশনাল দুটাকে মিনিমাল বলা হচ্ছে মূলধন। যদি অ্যাডিশনাল না থাকে তাহলে বিগিনিংটাই এখানে মূলধন ভেরিফাই করা। এখানে আমি আলোচনার আরেকটা জিনিস নিয়ে যাচ্ছি। ইনক্রিজড ইকুয়েশনটা একটু প্রক্রিয়া আমি দেখাবো এখানে এক পাশে। যে আমি একটু সংক্ষেপে বলি, বেসিক ইকুয়েশনটা, ইকুয়েশন বুঝার সুবিধার্থে একটু সংক্ষেপে বলার জন্য বলতেছি, যেহেতু এটা আমি আগে বিস্তারিত বলেছি। অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। তোমরা দেখবে যে কিছু কিছু আমাদের লেখকবৃন্দ, সমিত লেখকবৃন্দ, ওনারা অ্যাসেটস ইকুয়াল টু এল প্লাস ও ইউ লেখেন, এল প্লাস পি ইউ লেখেন, দুইটা কারেক্ট, কিন্তু এতে দ্বন্দ্ব সংঘাতের প্রয়োজন নেই। ওই ওনার সিকিউরিটি পি প্রপার্টারশিপ, ওই ওনার সিকিউরিটি পি প্রপার্টারশিপ, দুইটা কিন্তু কারেক্ট অ্যান্সার, দুইটা কারেক্ট অ্যান্সার। বিশ্বাস না হলে তোমরা দেখতে পারো বিভিন্ন বিলবোর্ড কোম্পানি, বিভিন্ন বিলবোর্ড সাইনবোর্ড বা ওদের স্টিকার বা তোমাদের পোস্টারিংয়ের মধ্যে দেখতে পারো ফর হলো কার বিসর্গ লেখা থাকে, বাংলাতে ওনার নাম লেখা থাকবে, এটা মালিককে, অথবা ফি আরও এটা লেখা থাকে। তাহলে একই তো, মালিক তো, এটা মালিককে নির্দেশনা করা হয়েছে। আমি সেটা বোঝার জন্য একটু বলতেছি এখানে যে ওই ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটিটা কি, আমাকে যদি ওনার সিকিউরিটি বা নেট ক্যাপিটালের নির্ণয় করতে বলে তাহলে কি হবে আমার ওনার সিকিউরিটি সূত্র হচ্ছে সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। আমি যেগুলো বিস্তারিত বলছি আগে, সিতে ক্যাপিটাল, আর তে রেভিনিউ, ইতে এক্সপেন্স, ডিতে ড্রয়িং, অথবা আমরা এটা বলতে পারি সি প্লাস আই প্লাস আর মাইনাস সি মাইনাস ডি, সিতে ক্যাপিটাল, আইতে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, আর তে রেভিনিউ, ইতে এক্সপেন্স, ডিতে ড্রয়িং। তাহলে এখানে লেখার উদ্দেশ্যটা কি, সেটি উদ্দেশ্যটা অন্য কিছুই নয়, উদ্দেশ্যটা হচ্ছে ইনক্রিজকে বোঝানোর জন্য। ইনক্রিজটা আমি বেসিক লিখছি, এটা বেসিকটা হচ্ছে এগুলো এর প্লাস ওই, তাহলে কি হচ্ছে সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। তাহলে বেসিক হচ্ছে এল প্লাস ওই, এল তো আছে, ওই এখানে আমি ওই মানটি ইনক্লুড করছি, মাত্র ওই মান এটা। তাহলে এই পর্যন্ত বেসিক আছে কিনা দেখো তো, বেসিক ঠিক আছে না? শুধু এই কতটুকু বাড়ছে, এই কতটুকু হয়েছে কার মান, ওই মান, ওই মান। আমি আগে বলেছি শুরু হিসাব বিজ্ঞান প্রাথমিক পর্যায় থেকে শুরু করে চূড়ান্ত পর্যায় পর্যন্ত এই তিনটা জিনিস, এ এল ওই, এ এল ওই, এ এল ওই। তাহলে এই যে এ এল ওই, এতে অ্যাসেটস, এলতে লাইব্রেরিজ, ওইতে ওনার সিকিউরিটি, এটা আমি বলেছি। অ্যাসেটস কত প্রকার বলেছি, লাইব্রেরিজ বলেছি, ওনার সিকিউরিটি বলেছি। এর যা এগুলো আসো তোমরা, এই যে এখানে লাস্ট একটা কথা চলে আসছে, সিতে ক্যাপিটাল, মূলধন, মূলধন কথা আছে হিসাব বিজ্ঞানে, রেভিনিউ আয়ের কথা আছে, এক্সপেন্স ব্যয়ের কথা আছে, ডি ড্রয়িং উত্তোলন কথা আছে। তো আমরা বিস্তারিত আকারে যাইলে অনেকভাবে যাব, অনেক আলোচনা যাব, কিন্তু এগুলো মূলত এগুলাকে সারমর্ম, এগুলা সারাংশ করা হয়েছে, এগুলো ব্যাখ্যা করা হয়েছে মাত্র, কিন্তু সারমর্ম হচ্ছে এটা। এটা আমাদেরকে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি যে হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করতেছি, জনকের নাম জানতে হবে। হিসাব বিজ্ঞান জনক হচ্ছেন লুকা প্যাসিওলি, ওনার জন্ম হচ্ছে ইতালির ভেনিস শহরে। উনি 1494 সালে হিসাব বিজ্ঞান শাস্ত্র আবিষ্কার করেন। শাস্ত্রটা হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটি অ্যাট প্রপোর্শনালিটা। আচ্ছা, এদিকে তোমাদেরকে আরেকটা বলতেছি, তোমাদের একটু জিনিসটা জানার প্রয়োজন। আমাদের ট্রানজাকশন মানে যাকে আমরা লেনদেন বলি, লেনদেন ক প্রকার, ট্রানজাকশন লেনদেন, লেনদেন ক প্রকার, লেনদেনটা 3 প্রকার। অনেকে ট্রানজাকশন বানান করতে বললে বিপাকে পড়ে যাবে, মানে কলমের এই মাথা থেকে ওই মাথা চলে যাবে। আমি খুব সহজ একটা সিস্টেম শিখে দিচ্ছি।
এটা হচ্ছে ট্রানজাংশন বানান। আমরা সাধারণত ছোটবেলা আমাদেরকে শিক্ষকরা বলতেন যে সিলেবাল ভিত্তিক উচ্চারণ করা। সিলেবাল ভিত্তিক উচ্চারণটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট একটা উচ্চারণ, ইংলিশ শিক্ষার উচ্চারণের একটা কৌশল। তাহলে আর বানানটা ভুল হয় না, স্পেলিংটা ভুল হয় না। ট্রান্স অ্যাকশন, ট্রান্স বানানটা অবশ্যই সবাই পারার কথা। ট্রিয়ার, যেমন আমরা ট্রান্সমিট, ট্রান্সফার, প্রেরণ, আদান প্রদান। ট্রান্স, ট্রান্স, ট্রান্সমিট, ট্রান্স, ট্রানজাংশন, ট্রান্সমিট, ট্রান্সফার, ট্রান্সফার প্রেরণ, স্থানান্তর। ট্রান্সমিট, এই যে ট্রান্সফরমার, অনেকে বলে বিদ্যুতের ট্রান্সফরমার, হ্যাঁ, যেখান থেকে সরবরাহ করা হয়। ট্রান্স অ্যাকশন, প্রেরণের কাজ। আদান আর প্রদান, আদান আর প্রদান, লেনদেন, আদান আর প্রদান। আমি দিব, তুমি নিবে। আমি তোমাকে কোনো একটা সুবিধা দিব, তুমি আমাকে তার বিনিময়ে একটা অর্থ দিবে, অথবা তুমি আমাকে সুবিধা দিও, আমি তোমাকে অর্থ দিব। এটাই লেনদেন, এটাই ব্যবসায় লেনদেন। যেটা বানানটা হচ্ছে ট্রান্সঅ্যাকশন, সংক্ষেপে বোঝার জন্য ট্রান্সঅ্যাকশন। তাহলে বানানটা স্পেলিংটা সহজ হয়ে যাবে। এটাকে আমরা শুদ্ধ ভাষা বলি ট্রানজাংশন, মানে লেনদেন। আবার বলি ট্রান্স অ্যাকশন, তাহলে বানান বলবো না, ট্রান্স, TRANS, ট্রান্স অ্যাকশন, ACTI1, ট্রান্স অ্যাকশন, যাকে পূর্ণাঙ্গ বা বলা হবে ট্রানজাংশন, বাংলা অর্থ হচ্ছে লেনদেন। এটা 3 ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে নগদ লেনদেন, ক্যাশ ট্রানজাংশন। পরটা হচ্ছে ধারে লেনদেন, ক্রেডিট ট্রানজাংশন। আর তৃতীয়টা হচ্ছে নন ক্যাশ ট্রানজাংশন, মানে অনগদ লেনদেন। আমি আবার বলি, লেনদেন 3 প্রকার: নগদ লেনদেন, ধারে বা বাকিতে লেনদেন, আর অনগদ লেনদেন। আবার নগদ লেনদেন, ধারে লেনদেন, অনগদ লেনদেন। নগদ লেনদেন, ধারে লেনদেন, অনগদ লেনদেন। বাংলাতে ইংলিশে বলতেছি ক্যাশ ট্রানজাংশন, ক্রেডিট ট্রানজাংশন, আর নন ক্যাশ ট্রানজাংশন। আবার ক্যাশ ট্রানজাংশন মানে নগদ লেনদেন, ক্রেডিট ট্রানজাংশন মানে ধারে বা বাকিতে লেনদেন, আর নন ক্যাশ ট্রানজাংশন মানে হচ্ছে অনগদ লেনদেন। এই 3 প্রকার লেনদেন। নগদের সাথে সম্পর্কিত লেনদেনগুলোই হচ্ছে আমাদের ক্যাশ ট্রানজাংশন। আর নগদের সাথে সম্পর্কিত নয়, নগদ নয়, লেনদেন হয়েছে প্রতিষ্ঠানের, আমরা দায়গ্রস্ত হয়েছি, অথবা আমাদের কাছে কেউ দায়গ্রস্ত হয়েছে। আমরা কোনো প্রতিষ্ঠান নিকট বা ব্যক্তি নিকট দায়গ্রস্ত হয়েছি লেনদেনের মাধ্যমে, অথবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের কাছে দায়গ্রস্ত হয়েছে, দায়ের সৃষ্টি হয়েছে আমাদের কাছে। এটা হচ্ছে নন মানে ক্রেডিট ট্রানজাংশন। আর প্রতিষ্ঠানের সাথে ইন্টারনালের সাথে, প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের ট্রানজাংশন হয়, প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠান ট্রানজাংশন হয় অনুমিতির উপরে, আনুমানিকের উপরে ট্রানজাংশন হয়। অথবা মালিকের সাথে প্রতিষ্ঠানের নগদ সম্পর্কিত নয় এমন ট্রানজাংশন হয়। মালিক কোনো সুবিধা নিয়েছে, কোনো পণ্য নিয়েছে ব্যবসা থেকে, অথবা মালিক তার কোনো সম্পদ ব্যবসায় এনেছে, অথবা ব্যবসা বিনামূল্যে কোনো পণ্য বিতরণ করেছে বিজ্ঞাপন উদ্দেশ্যে। এগুলা নন ক্যাশ ট্রানজাংশন, অনগদ লেনদেন। এখানে একটা কথা আমি আলোচনা করেছি যে প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠান কি লেনদেন করে। হ্যাঁ, এটাকে আন্ত লেনদেনও বলা হয়। যেমন অবশ্যই প্রতিষ্ঠান যখন হিসাব বছর যখন শেষ হয়, তখন তার স্থায়ী সম্পত্তির সময়ের অবস্থা ধার্য করে, ফিক্সড অ্যাসেট ডেপ্রিসিয়েশন কাউন্ট করতে হয়, গণনা করতে, অবশ্যই গণনা করতে হয়। এটা অনুমানের উপর ভিত্তি করে আনুমানিক একটা অবস্থা ধার্য করে প্রত্যেক বছর একই হারে। ওটা আমাদের হচ্ছে কনসিস্টেন্সি প্রিন্সিপালের আলোকে, সামঞ্জস্যতা নীতির আলোকে প্রত্যেক বছর একই হারে অবস্থা ধার্য করে থাকে, এস্টিমেট করে থাকে, ডেপ্রিসিয়েশন এস্টিমেট করে থাকে। ওটা হচ্ছে আমাদের ইন্টারনাল ট্রানজাংশন, মানে আন্তঃলেনদেন। এটা প্রতিষ্ঠানের সাথে করে, কারোর সাথে করলো না। অথবা প্রতিষ্ঠান তার যে গুডউইল, যে সুনামটা অ্যামোর্টাইজেশন করলো মানে অবলোকন করলো, সেটা কারোর সাথে না, প্রতিষ্ঠানের সাথে করলো। এটা আন্তঃলেনদেন। তাহলে আমি যাচ্ছি পরবর্তী আলোচনাতে। ট্রানজাংশন পরে আমি পরবর্তী আলোচনা নিব। তোমার যারা অনার্স বিবিএ অনার্সে আছো এবং বিবিএসে আছো, তোমাদের সবারই এই প্রশ্নটা ইকুয়েশনের ক্ষেত্রে পার্ট বি অনেক প্রশ্নের সমাধানের ক্ষেত্রে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র তোমাদের লাগবে।
এটা তোমরা সবাই লিখে নাও। লিখে দিচ্ছি রুলস নম্বর 1, তোমাদেরকে অবশ্যই মিসিং অ্যামাউন্ট বা মিসিং ফিগার বের করতে বলবে। মিসিং অ্যামাউন্ট বা মিসিং ফিগার যদি বের করতে বলে, অ্যামাউন্ট মানে পরিমাণ আর ফিগার মানে দফাটা, ফিগার মানে দফাটা তোমাদেরকে বের করতে বলবে। যদি মিসিং অ্যামাউন্ট মিসিং ফিগার বের করতে বলে তখন তোমরা কীভাবে করবে খেয়াল করে নিবে। যেমন ইন্ডিং ক্যাপিটাল ইকুয়াল টু beginning capital plus additional investment plus revenue minus expenses minus drawing অথবা withdrawing। হ্যাঁ, ইন্ডিং ক্যাপিটাল মানে সমাপনী মূলধন ইকুয়াল টু বিগিনিং ক্যাপিটাল মানে প্রারম্ভিক মূলধন, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মানে অতিরিক্ত মূলধন, রেভিনিউ মানে আয়সমূহ, এক্সপেন্স মানে ব্যয়সমূহ, ড্রয়িং বা উইথড্র মানে উত্তোলন। অনেক প্রতিটা সেক্টরে তোমাদের ইকুয়েশনের ক্ষেত্রে মিসিং ফিগার মিসিং অ্যামাউন্টের ক্ষেত্রে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র। তোমরা লিখে নাও, আমি আবার বলে দিচ্ছি। যারা নতুন করে হিসাব বিজ্ঞান শিখতে চাচ্ছে বা যারা ব্যাংকিং জব করে ডিপ্লোমার জন্য প্রয়োজন, অবশ্যই সবার জন্যই আমি আগে বলেছি আমার প্রাথমিক আলোচনাতে এবং লাইভে আমি বলেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই সবার উপকার হবে, সবারই উপকার হবে ইনশাআল্লাহ। সবার উপকারী একটা চ্যানেল করছি আল্লাহর মতে হিসাব বিজ্ঞানের জন্য গঠনমূলক। তাহলে আমি আর বলছি ইন্ডিং ক্যাপিটাল, এটাকে আমরা বলি ক্লোজিং ক্যাপিটালও বলতে পারি। ইন্ডিং আর ক্লোজিং অর্থ একই, সমাপনী। বিগিনিং আর ওপেনিং একই। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট এটা অতিরিক্ত ঠিকই আছে, রেভিনিউ আয়সমূহ এটাকে কেউ ইনকামও বলতে পারে, এক্সপেন্স ব্যয়সমূহ, ড্রয়িং বা উইথড্র উত্তোলন। তবে এখানে আমি এটাকে এই দুইটা নামটা একটু চেঞ্জ করে বলতে পারি, এটাকে ইন্ডিং ক্যাপিটাল না বলে ইন্ডিং ওনার্স ইকুইটিও বলা যায়, বিগিনিং ক্যাপিটাল না বলে বিগিনিং ওনার্স ইকুইটিও বলা যায়। প্রশ্নের প্রেক্ষিত কীভাবে দেওয়া আছে সে আলোকে সূত্রটা প্রয়োগ করতে হবে। যদি আমাদের বিগিনিং ওনার্স ইকুইটি দেওয়া থাকে আর ইন্ডিং ওনার্স ইকুইটি দেওয়া থাকে, তাহলে আমরা সূত্র প্রয়োগ করবো তখন এইভাবে, ইন্ডিং ওনার্স ইকুইটি ইকুয়াল টু বিগিনিং ওনার্স ইকুইটি প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং। তবে এখানে একটা জিনিস সবারই জানা প্রয়োজন, যদি আমাদের এই যে আমি একটা সূত্র লিখেছি, এই সূত্রের মধ্যে যেগুলোর ফিগার মানে টাকা দেওয়া থাকবে, অ্যামাউন্ট দেওয়া থাকবে, যেগুলোর অ্যামাউন্ট মানে টাকা দেওয়া থাকবে, যেমন এইটার টাকা দেওয়া আছে, এই অ্যান্টিটা মানে অ্যাডিশনাল এন্ডিং ক্যাপিটাল দেওয়া আছে, বিগিনিং ক্যাপিটাল দেওয়া আছে, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট দেওয়া আছে, কিন্তু রেভিনিউ দেওয়া নেই, এক্সপেন্স দেওয়া আছে, ড্রয়িং দেওয়া আছে, তখন আমরা এইটার টাকা লিখবো, বিগিনিং ক্যাপিটাল টাকা দিতে দেওয়া সেটা লিখবো, বিগিনিং ক্যাপিটাল টাকা সেটা দেওয়া লিখবো, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট টাকা দেওয়া সেটা লিখবো, রেভিনিউর টাকা যেহেতু দেওয়া নাই তখন আমরা এইটা পুরো অ্যান্টিটা লিখে দেবো। এটা লিখে মাইনাস এক্সপেন্স টাকা লিখবো, এটার টাকা লিখবো, লিখে এগুলো যোগবিয়োগ করবো, যোগবিয়োগ করে এটা আমরা তো টাকা এখানে আছে, তো এই টাকা থেকে এগুলো যোগবিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে এইটা রেভিনিউটা পেয়ে যাবো। আরেকটা কথা বলে দিচ্ছি, যদি আমাদের এন্ডিং ক্যাপিটাল দেওয়া থাকে, বিগিনিং ক্যাপিটাল দেওয়া থাকে, কিন্তু অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট যদি প্রশ্নে টাকা ফিগার কিছু উল্লেখ করা না থাকে, অতএব সূত্রের মধ্যে তখন এটা লেখার দরকার নেই, সূত্রের মধ্যে তখন আর অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট লেখার দরকার নেই। তখন আমরা লিখবো এন্ডিং ক্যাপিটাল ইকুয়াল টু বিগিনিং ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং। কথা বোঝা গেছে? হ্যাঁ, এবং আমি সূত্রটা এভাবে আসতে পারে প্রশ্নের প্রেক্ষিতে, আমি সেটা বলতেছি, আগে বলছি প্রশ্নের প্রেক্ষিতে যেভাবে দেওয়া থাকবে আমরা সেভাবে কাজ করব। বিগিনিং ক্যাপিটাল additional investment
প্লাস নেট প্রফিট অবলিক মাইনাস নেট লস মাইনাস 2n। হ্যাঁ, হয়তো আমাদের কষ্টটা দেওয়া আছে, ইন্ডিং ক্যাপিটাল দেওয়া আছে, বিগিনিং ক্যাপিটাল দেওয়া আছে, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট দেওয়া আছে। প্রশ্নে বলা আছে যে নেট প্রফিট নির্ণয় করতে হবে, নেট প্রফিট নির্ণয় করতে হবে অথবা নেট লস নির্ণয় করতে হবে, ড্রয়িং দেওয়া আছে। তখন আর আমাদের এই সূত্রের প্রয়োজন নেই, রেভিনিউ এক্সপেন্স এগুলো লেখার দরকার নেই, শুধু রেভিনিউ আর এক্সপেন্স দুইটা বাদ যাবে। বাদ দিয়ে আর আমরা দুটো ব্যবহার দিলে লিখবো কি, যদি নেট প্রফিট আমাদের বের করতে বলে তাহলে আমরা ইন্ডিং ক্যাপিটালের টাকা লিখবো, বিগিনিং ক্যাপিটালের টাকা লিখবো, অ্যাডিশনাল ইনভেস্টমেন্টের টাকা লিখবো, লিখে নেট প্রফিটের টাকাটা লিখবো না, এটা পুরো লিখবো, লেখাটা পুরো লিখে অথবা নেট লস যদি বের করতে বলে এটার টাকা লিখবো না, এটা বের করতে বলে নির্ণয় করতে বলে, যা ক্যালকুলেশন করতে বলে তারটা লেখা যায় না, তার টাকার মান লেখা যায় না, মান তো নাই আমি লিখবো করতে, মান তো বের করবো, আর এটার টাকা আমরা লিখবো। লেখার পরে আমরা এগুলো যোগ বিয়োগ করে এটা থেকে এটা বাদ দিয়ে যা পাবো তাই নেট প্রফিট বা নেট লস। কথা বোঝা গেছে? আমি পরবর্তীতে আলোচনা নিচ্ছি। আমাদের একটু খেয়াল করো তোমাদের পার্টিতে আমি এবার ইনশাআল্লাহ অঙ্কের মাধ্যমে আমি দেখাবো। যেহেতু সূত্রগুলো দিচ্ছি এগুলা যারা নতুন স্টুডেন্ট, যারা বিবিএ বা বিবিএস করতেছে অথবা যাদের শিক্ষা প্রয়োজন, যারা শিখতে আগ্রহী হিসাব বিজ্ঞান বা যারা জবে আছে, যে হিসাব বিজ্ঞান ডিপ্লোমাতে ব্যাংকিং ডিপ্লোমাতে প্রয়োজন আছে, তারা সবাই অবশ্যই এটা করলে চেষ্টা করলে সূত্রগুলো মুখস্থ করলে তখন আমি সূত্রের আলোকে আমি তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো ইনশাল্লাহ দিতে থাকবো ধারাবাহিকভাবে, অনেক উপকার হয়ে যাবে ইনশাল্লাহ। আসুন আমি আবার ইকুয়েশন বেসিকে যাচ্ছি। বেসিক ইকুয়েশন আমি আগে বলেছি, assets equal to liabilities plus owners equity। owners equity এখন কি জন্য লিখছি, এখানে আমাদের পার্টে যারা বিবি অনার্স বিবিএস এ পড়ে, বিবিএস পাস করছে পড়ে, তাদের ফার্স্ট 3 ভাগে বিভক্ত, 3টা বিভাগে প্রশ্ন হয়, 3টা অঙ্কের প্রশ্ন হয়, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। পার্ট এতে সাধারণত 12টা প্রশ্ন দেওয়া থাকে, 10টা প্রশ্নের অ্যান্সার করতে হয়, প্রতি প্রশ্নের মান 1 করে সমান 10টা 10। আর পার্ট বিতে 8টা প্রশ্ন দেওয়া থাকে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 4 করে, 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয়, 4 5 20। আর পার্ট সিতে 8টা প্রশ্ন দেওয়া থাকে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 10, 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয় 5 10 50। তাহলে 10 পার্ট এতে, পার্ট বিতে 20 আর পার্ট সিতে 50, মোট 80 নম্বরের আমাদেরকে খাতায় মানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। আর 20 নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃক ইনকোর্স, ওই ইনকোর্স পরীক্ষার জন্য 20 নম্বর, ওটা ক্লাস অ্যাটেন্ডেন্স 5 নম্বর, 15 নম্বর ইনকোর্স পরীক্ষার উপরে, টোটালি 20, মোট 100। এখন এই পার্ট এতে প্রশ্ন আসতে পারে যেমন অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এখন প্রশ্নে আমি একটা এক্সাম্পল দিই কেন বোঝার সুবিধার্থে, তাহলে সবাই বুঝবে। অ্যাসেটস দেওয়া আছে 7,50,000, বোঝার সুবিধার্থে দিচ্ছি। অ্যাসেটস 7,50,000, লাইবিলিটি দেওয়া আছে 2,80,000। কিন্তু আমাদের ওনার্স ইকুইটির সামনে এভাবে প্রশ্নতে দেখবে যে একটা লেখা থাকবে, প্রশ্নবোধক দেওয়া থাকবে, এটা দেওয়া নেই, এটা বের করতে হবে। তাহলে আমার কীভাবে করবো, আমি এখন দেখা দিচ্ছি, তাহলে ওটারও সুবিধা হবে, কাজে লাগবে। ওনার্স ইকুইটি কীভাবে করতেছি, বা আমি এভাবে লিখি তাহলে আর সুবিধা হবে, এভাবে লিখলে ভালো হয়। এভাবে 7,50,000 থেকে আমি 2,80,000 বাদ দিয়ে দিই, সাইড সাইজ করবো আর 2,80,000 ইকুয়াল টু ওনার্স ইকুইটি ঠিক থাকবে। তাহলে 7,50,000 থেকে আবার 2,80,000 বাদ দিলে উত্তর হচ্ছে 4,80,000, 4,70,000 সম্ভবত, 4,70,000 ইকুয়াল টু ওনার্স ইকুইটি।
কিন্তু আমি পেয়ে গেছি। সুতরাং ওনার্স ইকুইটি ওনার্স ইকুইটি ইকুয়াল টু 60,70,000। ইসিং আমারটা চলে আসছে আমার। হ্যাঁ, এবার এখান থেকে বোঝাচ্ছি, যদি প্রশ্নে অ্যাসেটস টাকা দেওয়া থাকে, লাইবিলিটিস টাকা দেওয়া না থাকে, ওনার সিকিউরিটি দেওয়ার টাকা দেওয়া থাকে, দেখে সংক্ষেপে বোঝার জন্য আমি সূত্রটাকে এখানে উপস্থাপন করি। দেখা যাচ্ছে তো, ইকুয়াল টু এল প্লাস ওই। যদি এর টাকা দেওয়া থাকে, এল এর টাকা দেওয়া থাকে, ওই টাকা দেওয়া না থাকে, সেটা এখন দেখালাম। এ থেকে এল বাদ, এ থেকে এল বাদ দিলে ওই বের হয়ে যাবে, মানে এ মাইনাস এল ইকুয়াল টু ওই। যদি আমার এল এর টাকা দেওয়া থাকে, ওই টাকা দেওয়া থাকে, এল এর টাকা দেওয়া না থাকে, তাহলে আমি কিভাবে করবো তখন? এ মাইনাস ওই ইকুয়াল টু এল। এ থেকে ওই বাদ যাবে, টাকাটা বাদ যাবে, তাহলে এল এর টাকা বের হয়ে যাবে। যদি আমার এল এর টাকা দেওয়া থাকে আর ওই টাকা দেওয়া থাকে, তখন আমাদের কি হবে? এর টাকা বের করলে কি হবে? এল আর ওই, এর টাকা, এল এর টাকা আর ওই টাকা যোগ করলে এ বের হয়ে যাবে। এ মানে কি? অ্যাসেটস। এ মানে অ্যাসেটস। এল মানে লাইবিলিটিস, ওই মানে ওনার সিকিউরিটি। ক্লিয়ার আছে? মানে অ্যাসেটস, লাইবিলিটিস, ওনার সিকিউরিটি। অ্যাসেটস দেওয়া আছে, লাইবিলিটিস দেওয়া আছে, ওনার সিকিউরিটি দেওয়া নেই। অ্যাসেটস থেকে লাইবিলিটিস বাদ, তাহলে ওনার সিকিউরিটি হয়ে যাবে। ওনার সিকিউরিটি দেওয়া আছে, লাইবিলিটিস দেওয়া নেই, অ্যাসেটস দেওয়া আছে, তাহলে অ্যাসেটস থেকে ওনার সিকিউরিটি বাদ দিলে লাইবিলিটিস বের হয়ে যাবে। লাইবিলিটিস দেওয়া আছে, ওনার সিকিউরিটি দেওয়া আছে, অ্যাসেটস দেওয়া নেই, তাহলে লাইবিলিটিস এবং ওনার সিকিউরিটি যোগ করলে অ্যাসেটস বের হয়ে যাবে। বুঝা গেছে? হ্যাঁ, অনেক সহজ। হিসাব বিজ্ঞানে ভয় নেই। ভয় কিসের? আল্লাহর উপর তাওয়াক্কুল করে মানুষ ভয়কে জয় করবে। আমরা ভয়কে জয় করবো ইনশাআল্লাহ। আমাদের জিকুসের মিডিয়াতে আমরা সাবস্ক্রাইব করে ভয়কে জয় করে নেব। হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং এর সকল ভয়কে আমরা জয় করে নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি এখানে একটা কথা নিয়ে আসতেছি তোমাদের সুবিধার্থে, যে আমাদের যে জিনিসটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটা তোমাদের ইকুয়েশনে কাজে লাগবে। আমরা জানি ইকুয়েশনটা হচ্ছে ইকুয়াল টু এল প্লাস ওই, ইকুয়াল টু এল প্লাস ওই, বেসিকটা। বারবার বলতেছি, এটাই গুরুত্বপূর্ণ। পুরো হিসাব বিজ্ঞান এখান থেকে আলোচনা আসবে, ইকুয়াল টু এল প্লাস ওই। তবে তোমাদের এই জিনিসটা অবশ্যই করা দরকার। তোমরা নিয়মটা লিখে নাও, এ প্লাস, আমি ব্র্যাকেট দিয়ে বুঝার সুবিধার্থে করে দিচ্ছি, এ প্লাস এ মাইনাস এল প্লাস এল মাইনাস এ প্লাস এ মাইনাস, প্লাস মানে বৃদ্ধি, মাইনাস মানে হ্রাস, ইনক্রিজ আর ডিক্রিজ, প্লাস এ ইনক্রিজ মাইনাস এ ডিক্রিজ, এল প্লাস এল মাইনাস, প্লাস এ ইনক্রিজ মাইনাস এ ডিক্রিজ, মানে সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস, দায় বৃদ্ধি দায় হ্রাস। এর কারণে মালিকানা শর্ত ওই এর কোন পরিবর্তন, মানে চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। সম্পদ বাড়ছে বা আমার দায় বাড়ছে, সম্পদ কমছে বা দায় কমছে, আমার ওইর কোনো পরিবর্তন কেন হবে না? এটা আলাদা, অতন্ত্র সেটি স্বতন্ত্র, এটাও স্বতন্ত্র, এটাও স্বতন্ত্র, এটাও স্বতন্ত্র, দুইটা আলাদা জিনিস, এটাও আলাদা জিনিস। তাহলে এটার সাথে এটার সাথে কোনো সম্পর্ক নেই, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এল বাড়লেও ওইর পরিবর্তন হবে না, এল কমলেও ওইর পরিবর্তন হবে না, এ বাড়লেও ওইর পরিবর্তন হবে না, আর এই কমলেও ওইর পরিবর্তন হবে না। তাহলে ওইর পরিবর্তন করবেটা কি? হ্যাঁ, এই জন্য বলছি এ প্লাস এ মাইনাস এল প্লাস এল মাইনাস এর কারণে বা এর হ্রাসবিধিতে, এটা লিখতে পারো এর হ্রাসবিধিতে, এটা লিখলে ভালো হবে। এর হ্রাসবিধির কারণে লিখলে আমার জিনিসটা ক্লিয়ার হবে না। এর হ্রাসবিধিতে মালিকানার শর্ত ওই এর কোনো পরিবর্তন হবে না। মালিকানার শর্তের পরিবর্তন করে মোট চারটি উপাদান, সি আর ইডি। এই চারটি উপাদান মালিকানা শর্ত করতে পারি। সি আর ইডি, সি তে ক্যাপিটাল, আর তে রেভিনিউ,
ইতে এক্সপেন্স, ডিতে ড্রয়িং। আমি আবার বলি, CRED, সিতে ক্যাপিটাল, আরতে রেভিনিউ, ইতে এক্সপেন্স, ডিতে ড্রয়িং। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই চারটা উপাদানটাই মালিকানা শর্তের পরিবর্তন করে, যেটা আমি ইনক্রিস্ট হিসেবে বলেছি। আমি আবার সেটা জানার জন্য বলতেছি, মূলটা হচ্ছে বেসিকটা হচ্ছে ইকুয়াল টু এল প্লাস ওই, আর ইনক্রিস্টটা হচ্ছে ইকুয়াল টু এল প্লাস ওর বদলে লিখছি সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। তাহলে CRED এই চারটা হ্রাস আর বৃদ্ধি হোক, মালিকানা শর্তের পরিবর্তন হবেই হবে। আর CRED নেই, CREDকে ওই বলা হয়, কি বলা হয়? ওই বলা হয়, মানে মালিকানা শর্তে বলা হয়। তাহলে CRED ছাড়া এ প্লাস হোক আর এ মাইনাস হোক, এল প্লাস হোক আর এল মাইনাস হোক, মালিকানা শর্তের কোনো পরিবর্তন হবে না। এই কথাগুলো মনে রাখলে ইনশাল্লাহ আমাদের আজকে পর্যন্ত আমি যে প্রথম অংশটা বেসিক নলেজের যে বেসিক কনসেপ্ট, যে হিসাব বিজ্ঞানের মৌলিক যে ধারণা, মৌলিক ধারণা যতটুকু দরকার তার প্রথম অংশ আমি আজকে আলোচনা করেছি। পরবর্তী অংশটা আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাস দিব ইনশাল্লাহ। তবে আমার অবশ্যই আবেদন থাকবে, অনুরোধ থাকবে, সবাই আমার চ্যানেল জিকুসের মিডিয়াটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ডান পাশে বেল আইকনটিকে অবশ্যই চাপ দিয়ে রাখুন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। আর একটা কথা বলি, স্টে হোম, স্টে সেফ, স্টে হোম, স্টে সেফ। ওকে, আল্লাহ হাফিজ।